শেয়ার বাজারে বিনিয়োগের জন্য তো অনেক সেক্টর আছে, তাই না? কিন্তু আজ আমরা এমন একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো যা শুধু থাকার জায়গা নয়, এর চেয়েও অনেক বেশি কিছু, হোটেল ইন্ডাস্ট্রি। চলুন এই ব্যবসার একেবারে ভেতরে ঢুকে দেখি। এই আলোচনার পর হসপিটালিটি খাতের যে কোনো স্টক বিশ্লেষণ করাটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একটা হোটেল, এটা কি শুধুই একটা বিল্ডিং যেখানে মানুষ থাকতে যায়, নাকি এর চেয়েও বড় কিছু? এটা কি হতে পারে একটা দেশের অর্থনীতির আয়না? আজকের আলোচনা শেষে আমরা বুঝতে পারব কিভাবে একটা হোটেলের দরজা দিয়েই একটা দেশের অর্থনৈতিক অবস্থাটা আঁচ করা যায়। তো আমাদের প্রথম সেকশন, হোটেল একটি অর্থনৈতিক ব্যারোমিটার। দেখুন, যখন দেশের অর্থনীতি ভালো চলে, মানুষের হাতে প্রয়োজনীয় খরচ মেটানোর পরেও কিছু টাকা থাকে, তাই না? এই অতিরিক্ত টাকাটা মানুষ কোথায় খরচ করে? ঘুরতে যায়, ভালো জায়গায় খেতে যায়, হোটেলে থাকে। এই যে শখের খরচ, একেই বলে ডিসক্রেশনারি স্পেন্ডিং। আর হোটেল ব্যবসা কিন্তু এই খরচের একটা বড় অংশ, আর এর প্রভাবটাও বিশাল। এটা শুধু মানুষের পকেটে টাকা থাকার লক্ষণ না, এটা একটা বিরাট কর্মসংস্থানও তৈরি করে। মানে শুধু হোটেলের স্টাফরাই নয়, ভাবুন তো একবার, হোটেলের জন্য লন্ড্রি সার্ভিস, খাবার সরবরাহকারী, ট্যাক্সি ড্রাইভার, কত মানুষের আয়ের সাথে জড়িত। এবার আসি সেকশন 2-এ, হোটেলের আসল প্রোডাক্ট বা পণ্যটা কি। এখানে অভিজ্ঞতাই হলো আসল পণ্য। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আমরা যখন হোটেলে টাকা দিই তখন কিন্তু শুধু একটা রুম ভাড়া করি না, আমরা আসলে একটা অভিজ্ঞতা কিনি, একটা অনুভূতি কিনি। এটা শুধু একটা নরম বিছানা বা ঝকঝকে বাথরুমের ব্যাপার না। পুরো বিষয়টা হলো হোটেলে ঢোকার মুহূর্ত থেকে শুরু করে বেরিয়ে আসা পর্যন্ত প্রতিটা মুহূর্তের একটা কমপ্লিট প্যাকেজ। এই যে অভিজ্ঞতার কথা বলছি, এর মধ্যে অনেক কিছু আছে। হোটেলের সাজসজ্জা, কর্মীদের ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বেয়ার মিনিমাম ফ্যাক্টরগুলো। মানে একদম বেসিক জিনিস। ধরুন, আপনার রুমে যদি খাওয়ার পানি থাকে, আপনি হয়তো তেমন পাত্তা দেবেন না, কিন্তু যদি না থাকে, ব্যাস, ওই একটা ছোট জিনিসই আপনার পুরো অভিজ্ঞতাটা নষ্ট করে দিতে পারে। ভালো হোটেলগুলো কিন্তু এই বেসিক ব্যাপারগুলোতেই বিন্দুমাত্র ছাড় দেয় না। ওকে, পরের সেকশন 3, পচনশীল রুম এবং মৌসুমী প্রভাব। এটা কিন্তু হোটেল ব্যবসার অন্যতম বড় দুটো চ্যালেঞ্জ। জানেন, হোটেল ব্যবসার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটা কি? এর ইনভেন্টরি। মানে রুমগুলো হচ্ছে পেরিশেবল, মানে পচনশীল। ঠিক যেন প্লেনের সিটের মতো। একটা ফ্লাইট একবার ছেড়ে গেলে এর খালি সিটটা যেমন আর বেচা যায় না, তেমনি একটা হোটেলের আজকের খালি রুমটা থেকে আয়ের সুযোগটাও চিরদিনের জন্য শেষ হয়ে যায়। কালকে কিন্তু ওই রুমটা বিক্রি করা যাবে, কিন্তু আজকের লসটা আর পূরণ হবে না। প্রতিদিন এখানে একটা নতুন খেলা। ব্যাপারটা আর একটু সহজে বোঝার জন্য ভাবুন একজন ফল বিক্রেতার কথা। তার দোকানে কিছু আপেল যদি আজকে বিক্রি না হয়, কালকে সে ওগুলো হয়তো একটু কম দামে বেচে দিতে পারবে। কিন্তু হোটেলের খালি রুম, না, সেই সুযোগ নেই। রাত 12টা বেজে যাওয়া মানেই ওই রুমটার ওই দিনের আয় শূন্য। এটা একটা নির্মম বাস্তবতা এই ব্যবসার। আর দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো সিজনালিটি বা মৌসুম। এই ব্যবসাটা মৌসুমের ওপর খুব বেশি নির্ভর করে। যেমন ধরুন আমাদের কক্সবাজারের কথা। ছুটির দিনে বা শীতকালে হোটেলগুলোতে পা ফেলার জায়গা থাকে না, কিন্তু বর্ষাকালে তখন ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ে। এই সমস্যাটা সামাল দিতেই কিন্তু হোটেলগুলো এখন অনেক নতুন আইডিয়া নিয়ে আসছে। যেমন স্টেকেশন, মানে নিজের শহরেই হোটেলে ছুটি কাটানো, বা ডেকেশন, দিনের বেলা হোটেলের সুবিধাগুলো ব্যবহার করা। এগুলো দিয়ে অফ সিজনেও ব্যবসাটা চালু রাখা যায়। আচ্ছা, এবার আসা যাক 4 নম্বর সেকশনে, পুঁজির চ্যালেঞ্জ। আচ্ছা, একটা হোটেলের সবচেয়ে বড় অ্যাসেট বা সম্পদটা কি, আর সবচেয়ে বড় খরচটাই বা কোথায়? দুটোই হলো ওই বিল্ডিংটা। তাই বাইরে থেকে দেখতে এটাকে সার্ভিস ইন্ডাস্ট্রি মনে হলেও এর মূলে কিন্তু এটা একটা রিয়েল এস্টেট ব্যবসা। একজন বিনিয়োগকারী হিসেবে এই ব্যাপারটা মাথায় রাখাটা খুবই জরুরি। তো এত বিশাল একটা ইনভেস্টমেন্টের পর লাভ হচ্ছে কিনা সেটা মাপা হয় কিভাবে? এখানেই আসে একটা গুরুত্বপূর্ণ মেট্রিক, যার নাম রিটার্ন অন অ্যাসেটস বা সংক্ষেপে ROA। সোজা কথায় এটা দেখায় যে একটা হোটেল তার বিশাল বিল্ডিংটা ব্যবহার করে কত ভালোভাবে টাকা কামাতে পারছে। মূল লক্ষ্য একটাই, প্রতিটা বর্গফুট থেকে সর্বোচ্চ আয় নিশ্চিত করা, সেটা রুম ভাড়া দিয়ে হোক বা রেস্টুরেন্ট, স্পা, জিম অথবা কনফারেন্স হল ভাড়া দিয়ে হোক। এরপর আসি সেকশন 5-এ। এখানে আমরা দেখব মালিকানা আর অপারেশন মডেলের পার্থক্যটা। এই যে বিশাল পুঁজির চাপের কথা বললাম, এটা এড়ানোর জন্য বড় বড় হোটেল চেইনগুলো একটা দারুণ কৌশল ব্যবহার করে। তারা কিন্তু সব হোটেল নিজেরা কেনে না বা বানায় না। ওন্ড বা নিজস্ব মডেলের বাইরে গিয়ে তারা ম্যানেজড বা ফ্র্যাঞ্চাইজড মডেলে ব্যবসা চালায়। এর মানে হলো বিল্ডিংটা হয়তো অন্য কারো, কিন্তু হোটেলের ব্র্যান্ড আর ম্যানেজমেন্টটা তাদের। এতে কি হয়, পুঁজি লাগে অনেক কম, ঝুঁকিও কমে যায়, আর খুব দ্রুত পুরো দেশে নিজেদের শাখা ছড়িয়ে দেওয়া যায়।
বেশ, আমরা আলোচনার প্রায় শেষ দিকে। সেকশন 6, একজন বিনিয়োগকারীর জন্য মূল শিক্ষণীয় বিষয়। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেই। একজন বিনিয়োগকারী হিসেবে এই কয়েকটা জিনিস মাথায় গেঁথে নিতে হবে। 1, এটা একটা সেবা ব্যবসা, যেখানে মানুষই সব। 2, এর আসল পণ্যটা হলো একটা অভিজ্ঞতা যা ধরাছোঁয়া যায় না। 3, এর ইনভেন্টারি প্রতিদিন নষ্ট হয়ে যায়। 4, এটা খুব বেশি মৌসুম নির্ভর। 5, এটা আসলে একটা রিয়েল এস্টেট ব্যবসা যেখানে প্রচুর পুঁজি লাগে। আর 6, এর বিজনেস মডেল বিভিন্ন রকম হতে পারে। এই বিষয়গুলোই কিন্তু হোটেল ব্যবসাকে অন্য সব ব্যবসা থেকে একদম আলাদা করে তোলে। এতক্ষণ তো আমরা হোটেল ব্যবসার বৈশিষ্ট্যগুলো বুঝলাম, এর কি এবং কেন নিয়ে কথা বললাম। কিন্তু একজন বিনিয়োগকারী হিসেবে সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো কত? মানে কোন সংখ্যাগুলো দেখে বুঝব যে একটা হোটেল ভালো ব্যবসা করছে? কোন মেট্রিকগুলো দিয়ে এর পারফরম্যান্স মাপা হয়? এই প্রশ্নের উত্তর নিয়েই আমরা আসব আমাদের পরের পর্বে।